পূর্বের পার্টে আমরা দেখেছি এন্ড্রু জিনাকে বাঁচানোর জন্য জেজের হাতে কত মার খেয়েছে, যেটা দেখে জিনার অনেক খারাপ লাগে আর এটাও ভাবে যে এন্ড্রু তাকে কতটা কেয়ার করে। তারপর জিনা এসে এন্ড্রুকে ভালোবেসে জড়িয়ে ধরে আর এন্ড্রু বেচারা ইমোশনাল হয়ে তো কান্নাই করে দেয়। তো এইসব কিছু লি দেখে আর জিনাকে দেখে লির পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। তো এই পার্টের শুরুতে লি তার হোটেলের রুমে আসে, তার সবকিছু মনেও পড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে আবার সবকিছু ভুলেও যায়। আর যখন লি আবার সবকিছু মনে করার চেষ্টা করে তখন তার মাথায় অনেক ব্যথা করে। অন্যদিকে জিনা এন্ড্রুকে ওষুধ লাগিয়ে দেয় আর তখন এন্ড্রুয়েরও অনেক ভালো লাগে যে জিনা তার সাথে আছে। পরের দিন দেখানো হয় রুমে জিনা আর এন্ড্রু ছাড়া কেউ নেই। যখন জিনা এসে এই কথা এন্ড্রুকে জিজ্ঞাসা করে তখন এন্ড্রু বলে, হ্যাঁ মনে হয় সবাই বাইরে খাবার খেতে গিয়েছে, কোনো ব্যাপার না, তাড়াতাড়ি চলে আসবে। জিনা তখন বলে, আরে এটা একটা সিক্রেট ডিসকাশন ছিল তাই না, তারপরেও তারা এই রুম থেকে কেন বাইরে গেছে? এন্ড্রু তখন বলে, এমনিতেও তো আমরা এখনো টেন্ডার ফিক্সড করিনি তাই না, এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি চলো আমরা কোথাও গিয়ে খাবার খাই। কিন্তু জিনা তখন বলে, দেখো আমার এখন ক্ষুধা নেই। তখন এন্ড্রু বলে, তোমার ক্ষুধা নাই থাকতে পারে কিন্তু আমার তো অনেক ক্ষুধা লেগেছে। এটা বলে এন্ড্রু জিনাকে অনেক দূরে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। এন্ড্রু এমন ভাবে খাবার খায় যা দেখে মনে হয় সে অনেক দিনের ক্ষুধার্ত, কিন্তু জিনা তো বেশি খেতে পারে না। এই জন্য জিনা এন্ড্রুকে বলে, আসলে সত্যি কথা বলতে আমি তোমার সাথে থেকে তোমার বিরুদ্ধে কাজ করার জন্য ডোডো গ্রুপে জয়েন হয়েছিলাম, কিন্তু আমি তোমাকে মিথ্যা কথা বলতে পারবো না তাই বলে দিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এন্ড্রু এখানে ইমোশনাল হয়ে বলে, দেখো তুমি আমার জন্য কাজ করো বা আমার বিরুদ্ধে কাজ করো, এটাতে আমার কোনো কিছুই যায় আসে না, কিন্তু তুমি শুধু আমার পাশে থেকো। জানো তুমি যখন আমার পাশে থাকো তখন আমার সব সমস্যা কিছুই মনে হয় না, এই জন্য আমি তোমাকে ডোডো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার বানিয়েছি। এরকম আরো অনেক ইমোশনাল কথা বলে এন্ড্রু চলে যায়। জিনাও বুঝতে পারে না যে সে এন্ড্রুর ফিলিংসকে কি বলবে। অন্যদিকে গ্রে লিকে বলে যে সিন্ডি অনেক খাবার রান্না করেছে, তুমি গিয়ে একটু চেক করো। লিও চেক করতে যায়। আসলে কন্ট্রাক্টের জন্য যে মিটিং হতে যাচ্ছে সেখানে যে লোকেরা আসবে তাদের খাবার তৈরি করার কাজ লি সিন্ডিকে দিয়েছিল, এই জন্য সে খাবারগুলো চেক করতে এসেছিল যে সে ভালো খাবার রান্না করেছে নাকি না। আর সিন্ডিও লিকে ইমপ্রেস করার জন্য নিজের হাতে সব খাবারগুলো রান্না করেছিল। লিও প্রতিটি খাবারের স্বাদ নিতে শুরু করে আর ভুলগুলো ধরিয়ে দেয়। তখন সিন্ডি অনেক বিরক্ত হয় আর সবাইকে বাইরে পাঠিয়ে দেয় আর একা লিকে বলে, দেখো আমি জীবনেও কখনো রান্নাঘরের দিকে যাইনি, বুঝতে পেরেছো, কিন্তু আমি তোমার জন্য এইসব কিছু রান্না করেছি। এই দেখো এসব করতে গিয়ে আমার হাতও জ্বলে গেছে আর তুমি সব রান্নার মধ্যে ভুল খুঁজে বের করছো। কিন্তু এখানে তো লি অনেক স্ট্রেট হয় আর বলে, দেখো আমার কাছে তর্ক করার সময় নেই, তুমি আবার এই খাবারগুলো রান্না করো, কিন্তু নিজে আগে টেস্ট করে নিও, তারপর অন্যকে টেস্ট করতে বলবে। তারপর লিফটে গিয়ে মোজো লিকে জিজ্ঞাসা করে, খাবার কি আসলেই এতটা খারাপ ছিল? দেখতে তো অনেক সুন্দরই লাগছিল। তখন লি বলে যে হ্যাঁ খাবার তো আসলে অনেক ভালো ছিল, কিন্তু যদি তার অনেক প্রশংসা করি তাহলে সে মাথায় উঠে যাবে, এমনিতে তো আমাদের তাকে ট্রেনিংও করাতে হবে। আর জেজের কি হলো? তখন দেখানো হয় জেজের বিরুদ্ধে প্রতিবাদ আরো বেশি হচ্ছিল। তারা তো স্লোগান দিচ্ছিল যে যদি জেজে এই ইলেকশনে দাঁড়ায় তাহলে এই দেশের অপমান হবে। নেইল আর কিমি এসব কিছু দেখে চিন্তিত হয়ে যায় আর বলে, এই জেজে আমাদের কোনো কথাই শুনবে না, জানি না কি হবে। আমি হাজারবার বুঝিয়েছি যে নমিনেশন ফিরিয়ে নাও, কিন্তু সে অনেক জিদ্দি। তারপরে নেইল জেজের সাথে দেখা করতে যায় আর বলে, দেখেছো তুমি বাইরে তোমার বিরুদ্ধে কত তোফান হচ্ছে আর তুমি এখানে বসে বই পড়ছো, তাও আবার আনন্দে। তখন জেজে বলে, আপনি জানেন কি এই বইয়ের ভেতর এমন সময় কিভাবে পাবলিকের মন জয় করতে হয় তার ব্যাপারেই লেখা আছে, এখন দেখে নিও আমি পাবলিকের মন কিভাবে জিতে নেই আর তাদেরকে কিভাবে কন্ট্রোল করি। নেইল তো জেজের উপরে বিরক্ত হয়ে যায় আর বলে, এই লোক পাগল হয়ে গেছে, জানি না কেন তাকে আমি আমার জামাই বানিয়েছিলাম। ওইদিকে প্যানি জেজের সব প্ল্যান মোজোকে বলে দেয়। অন্যদিকে চেয়ারম্যানকে দেখানো হয় যে নিজের শরীরকে আগের মতো সুস্থ করার জন্য নিজের দিক থেকে অনেক চেষ্টা করে। তখন পিএসএ চেয়ারম্যানকে খাবার খেতে দেয় আর বলে, এটা আমি বানিয়েছি, মনে হয় ভালো হয়নি, কিন্তু আমার কাছে তো আর কোনো রাস্তা নেই। চেয়ারম্যান খাবার টেস্ট করে কিন্তু সেটা একদমই ভালো হয়নি। তখন চেয়ারম্যান বলে, আমি আমার ওয়াইফের হাতের রান্না মিস করছি সত্যি, যদিও সে অহংকারী, কিন্তু খাবার রান্নাতে তার সাথে কেউ টক্করই দিতে পারবে না। তখন সেখানে চেয়ারম্যানের ওয়াইফ আসে আর চেয়ারম্যান কথা চেঞ্জ করে ফেলে আর পিএকে বলে, তুমি তো অনেক ভালো কাজ করেছো, কি টেস্ট এই খাবারের ভেতরে, আমি আজ পর্যন্ত এরকম খাবার খাইনি, এটা তো আমার ওয়াইফের রান্নার থেকেও 1000 গুণ বেটার। তখন পিএও চেয়ারম্যানের সাথে মিলে অ্যাক্টিং করে আর তার প্রশংসা করে যে থ্যাংক ইউ স্যার ফর ইউর কমপ্লিমেন্টস।
কাল থেকে আমি আরো ভালো রান্না করার চেষ্টা করব। তারপর চেয়ারম্যান পিএকে বলে এন্ড্রিউর বিয়ের বয়স হয়ে গেছে, তার জন্য একটা খুব ভালো মেয়ে খুঁজে বের করতে হবে। তুমি কি কোনো ভালো মেয়েকে চেনো? তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে হ্যাঁ, তুমি তো তোমার নাজায়েজ ছেলের কথাই চিন্তা করবে, কারণ তুমি তো আমাকে না ওই মহিলাকেই ভালোবাসতে। আমার ছেলের চিন্তা তো তোমার হবেই না। চেয়ারম্যান তখন বলে তোমার ছেলে আগে যেরকম মূল্যহীন ছিল আজও সেরকম মূল্যহীনই আছে। এই কথা শুনে নাথানের অনেক খারাপ লাগে আর সে সিদ্ধান্ত নেয় যে জাহাজের কন্ট্রাক্ট তো আমি জিতেই ছাড়বো, যা হবে তা হয়ে যাক, তারপরে গিয়ে বাবা আমাকে সম্মান করবে। এ ব্যাপারে নাথান তার মায়ের সাথে ডিসকাস করতে যাবে, তখনই সেখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর সে বলে আমরা ওই বিজনেসম্যানের ব্যাপারে জানতে পেরেছি যে জাহাজের কন্ট্রাক্টের বিল্ডিং করছে, তার নাম কে, আর সে আপনাদের ডোডো গ্রুপের হোটেলেই থাকছে। নাথান তো চমকে যায় আর বলে কি, সে আমাদের হোটেলে? আর আমি জানতেই পারলাম না। সিন্ডি কি সেখানে ঘাস কাটছে? সে আমাকে জানালো না কেন? মা, আপনি চিন্তা করবেন না, আমি তার সাথে এখনই দেখা করছি আর কন্ট্রাক্ট নিয়েই ফিরে আসবো। এটা বলে সে অনেক আশা নিয়ে হোটেলে আসে, কিন্তু সেখানে আসার পর লিয়ের বডিগার্ড তাকে থামিয়ে দেয়। ঠিক তখনই মৌজো বাইরে আসে, যাতে দেখতে নাথান লুকাতে লাগে, কারণ নাথানই মৌজোর উপরে মিথ্যা অপবাদ দিয়ে ডোডো গ্রুপ থেকে তাকে বের করে দিয়েছে। আর নাথান অবাক হয়ে যায় যে মোজো কিভাবে মিস্টার কে রাইট হ্যান্ড হতে পারে। মোজো যে প্রথম থেকেই নাথানের থেকে বদলা নিতে চেয়েছিল, সে নাথানকে একা নিয়ে গিয়ে অভিমান করে বলে তুমি যতই শক্তিশালী হও না কেন, কিন্তু আমার পারমিশন ছাড়া তুমি কে সাথে দেখা করতে পারবে না। আর তুমি আমার সাথে যা করেছো তার শাস্তি তো তোমাকে দিয়ে ছাড়বো, এতে যা হবার তা হয়ে যাক। এভাবে মোজো নাথানকে হুমকি দিয়ে চলে যায়, কিন্তু নাথানও সে কি কম নাকি, সে বলে তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার কাছে জিনা আছে। জিনা, বুঝতে পেরেছো, সে আমাকে এই কন্ট্রাক্টটা নিয়েই দেবে। অন্যদিকে জিনা এনজিও টিমের সাথে বসে কিছু একটা তৈরি করছিল। লাঞ্চ টাইমে সবাইকে খাবার দেওয়া হয়, কিন্তু শুধু জিনার কাছেই একটা ট্যাবলেট দেওয়া হয়। রুম সার্ভিসের লোকটাও জিনাকে দেখে, জিনাও ট্যাবলেটটা নিয়ে ওয়াশরুমে যায় আর ওই ট্যাবলেট খুলে দেখে তার ভেতরে একটা কাগজ, যেখানে লিখেছিল যদি তুমি এন্ড্রয়ের বিডিং জানতে পারো তাহলে তুমি তার মেসেজ ওই রুম সার্ভিসের লোককে দিয়ে দিও, আর এভাবেই আমরা যোগাযোগ করতে পারবো। আর হ্যাঁ, মনে রেখো এই কথা যেন কেউ জানতেই না পারে। অন্যদিকে প্যানি কোরিয়ার ম্যাপের সাহায্যে যে ক্লাস নেয় যে আপনাকে কোন জায়গায় প্রচার করতে হবে আর কোন জায়গায় আমাদের জেতার বেশি চান্স আছে। আর পলিটিক্সের ব্যাপারেও প্যানি জেজেকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিন্তু জেজে বলে আমি অন্য কিছুই প্ল্যান করেছি, আমাকে ওই জায়গায় যেতে হবে যেখানে লোকেরা আমার বিরুদ্ধে। তারপর জেজে সেই রকম জায়গায় গিয়ে সাধারণ লোকেদেরকে বলে আমি আপনাদের মধ্যে একজন, আপনাদের কষ্ট আমি বুঝতে পারি। জেজে তো বলে ঠিকই, কিন্তু কেউ তাকে সিরিয়াসলি নেয় না। ঠিক তখনই কিছু কালেকশন এজেন্ট একজন গরিবের বাসা থেকে জিনিসপত্র ফেলে দিচ্ছিল, আর এত ভালো সুযোগ পেয়ে জেজে তাদের সাথে লড়াই করতে আসে আর বলে আমার চোখের সামনে তোমরা এদেরকে অত্যাচার করার সাহস কিভাবে পাও? এজেন্টের লোকেরা বলে সে আমাদের থেকে ধার নিয়েছে, তুমি কে? আর সে টাকা দিচ্ছে না, তাহলে তো তাকে মারবই। এমনিতেও আমরা ব্যাংক থেকেই কাজ করছি, আপনার জন্য এটাই ভালো হবে, আপনি এখানে জড়াবেন না। জানি না জেজের এত বড় সাহস কিভাবে হলো যে কিনা এজেন্টের একটা লোককে ঘুষি মেরে দেয় আর বলে গরিবই দেশের জান, তাদের উপরে যারা অত্যাচার করবে তাদেরকে আমি ছাড়বো না, বুঝতে পেরেছো? অনেক জোশ নিয়ে এই কথাটা সে বলে দেয়, কিন্তু অন্য একজন লোক বলে দেখেন এই দেশের যে নিয়ম আছে আমরা সেটা মেনে নিয়ে চলছি। তখন জেজে ভাষণ দিতে থাকে যে ভার্মে যাক তোমাদের এই নিয়ম, যেটা গরিবের কোনো কাজেরই না। তাদের মধ্যে ওই লোকেরা পুলিশকে কল করেছিল আর পুলিশ এসে জেজেকে ধরে নিয়ে যায়, কারণ জেজে সরকারি এজেন্টের কাজ করতে বাধা দিয়েছিল। কিন্তু জেজেকে গরিবদের জন্য লড়াই করতে দেখে সেখানকার লোকেরা জেজেকে হিরো ভাবছিল আর তারা সবাই জেজেকে ভোট দেওয়ার প্রমিস করে দেয়। ব্যাস, এখানেই কাজ হয়ে যায়। এটা দেখে প্যানি আর মোজো সিদ্ধান্ত নেয় যে এই জেজে তো কিছু আলাদা ট্রাই করছে, আমাদের তার এই প্ল্যানও নষ্ট করতে হবে, না হলে সে জ্বলে উঠবে। তারপর দেখানো হয় যে লকআপের ভেতরে বসেছিল, কিন্তু তারপরেও সে অনেক খুশি ছিল আর ভাবে যে আমার প্ল্যান শেষ পর্যন্ত সফল হয়েছে। অন্যদিকে আমরা সিন্ডিকে দেখতে পাই যে আবার অনেক রকমের খাবার রান্না করছিল। সেই খাবারগুলো লিচে করে বলে এইবার ঠিক আছে, এমনিতে তোমার মুখে এই ব্যান্ডেজ কেন লাগানো? সিন্ডি বলে কেন লেগেছে মানে? রান্না করতে করতে গরম তেল ছিটে লেগেছে, আমি বেঁচে গেছি, না হলে তো আমি মরে যেতাম। লিও তাকে বলে আচ্ছা, তেল ছিটে লাগার জন্য আজ পর্যন্ত কেউ মারা গেছে? ওভার অ্যাক্টিং বন্ধ করো আর পরের বার থেকে আরো ভালো খাবার রান্না করো। তখন সিন্ডির অ্যাসিস্ট্যান্ট এসে বলে ম্যাডাম, নাথান আপনার সাথে দেখা করতে এসেছে। তখন লি বলে এখন তুমি যেতে পারো, আর হ্যাঁ, আমার ব্যাপারে কাউকে কিছু বলবে না। সিন্ডি তো অনেক রেগে যায় যে আমি এদিকে লিকে ইমপ্রেস করার পুরো চেষ্টা করছি আর এই ভাইকে দেখো এখনই আসতে হলো। এই ভেবে সিন্ডি নাথানের সাথে দেখা করতে যায়। তারপর নাথান সিন্ডিকে বলে তুমি আমার প্রিয় বোন, তাই না? এখন এটা বলো যে ওই কেটা কে?
আর দেখতেই বা কেমন। সিন্ডিকে তো লি বলে দিয়েছিল যে কাউকে কিছু বলো না, এই জন্য সে মিথ্যার পর মিথ্যা বলে যে কে একটু খাটো আর তার বয়স 60 বছর হবে। তখন নাথান ভাবে যে 60 বছরের বৃদ্ধ লোককে আমি কিভাবে ইমপ্রেস করব। অন্যদিকে জেজে তো বেল পেয়ে যায় আর সে বডিগার্ডের সাথে বাসে আসে। কিমি জেজেকে বলে তুমি এসব কেন করছো, জানো তোমাকে বেল পাইয়ে দেওয়ার জন্য কত টাকা খরচ হয়েছে। তখন জেজে বলে তাই কি হয়েছে, এরপর তো আরো টাকা খরচ হবে, তুমি শুধু দেখতে থাকো, কাল আমি এর থেকেও বড় গেম খেলবো। পরের দিন জেজে অন্য জায়গায় গিয়ে পাবলিকের জন্য সরকারি এজেন্টদের থেকে মার খায় আর পুলিশ তাকে আবারও জেলে নিয়ে যায়। এইভাবে জেজে অনেকের মনেই জায়গা করে নেয়, কিন্তু এইসব কিছু দেখে নেইলের তো বিশ্বাসই হয় না যে এসব কিছু জেজে পাগলামি, কিন্তু লোকেদের মন জিতে সে সফল হয়েছে। তারপর নেইল জিরাটকে বলে জেজে তার বুদ্ধি দিয়ে এইসব কিছু করছে, কিন্তু আমার তার সাথে একটা হিসাব করতে হবে। একটা কাজ করো, তুমি কিছু মানুষের ব্যবস্থা করো যারা পাবলিকের ভেতরে জেজেকে মারবে, এত মারবে যে তাকে হাসপাতালে যেতে হবে। এরকম করলে জেজে তো লোকেদের দয়াও পাবে আর আমার জেজেকে মারার ইচ্ছাটাও পূর্ণ হবে। এক তীর দিয়ে দুই নিশানা। আর হ্যাঁ, এটা খেয়াল রেখো যে সে যেন জানতে না পারে যে আমি তাকে মারার জন্য লোক পাঠিয়েছিলাম। অন্যদিকে নাথান অন্য একটি কোম্পানির ওনারের সাথে ডিল করে যে এন্ড্রুকে রেড কোড করতে যাচ্ছে। সে বলে সেটা আমি আপনাকে বলবো, যার জন্য ওই কন্ট্রাক্ট আপনি পেয়ে যাবেন আর তার বদলে আপনি আমাকে আপনার পার্টনার করে নিন। অন্যদিকে জিনা একটা বড় দ্বিধায় রয়েছে, কারণ নাথান তাকে চুক্তির হার জিজ্ঞাসা করেছে, কিন্তু সে যদি ইনফরমেশন দিয়ে দেয় তাহলে এন্ড্রুকে ধোকা দেওয়া হবে। ওইদিকে লি সেই জায়গায় পরিদর্শন করে যেখানে বিডিং হতে চলেছে। সিন্ডি সবকিছু অ্যারেঞ্জ করে। লি তার অনেক প্রশংসা করে যে তুমি অনেক ভালোভাবে ট্রেনিং করেছো, ইউ আর দ্য বেস্ট। এই কথা শুনে সিন্ডি অনেক খুশি হয়ে যায় আর বলে এখন তো তোমাকে আমার সাথে ড্রিঙ্ক করতে হবে। ঠিক তখনই লি সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিনা একটা সিক্রেট ফোন বের করে যেটা সে এন্ড্রুর থেকে লুকিয়ে রেখেছিল। জিনা নাথানকে কল করে বলে এন্ড্রু জাহাজের কন্ট্রাক্টের জন্য 6,22,07,770 টাকা রেট করতে চলেছে। নাথান অনেক খুশি হয়ে যায় আর ওই কোম্পানির ওনারকে বলে দেয়, কিন্তু সে বলে আরে এটা তো অনেক কম, এত কম রেটে আমরা কন্ট্রাক্ট সাইন করাবো না। কিন্তু নাথান তাকে বলে আরে আপনি আমার কথা শোনেন তো, ওই রেট থেকে আপনি $20 কম করেন, কাজ হয়ে যাবে, আপনার ক্ষতি হবে না। এখানে ইনফরমেশন দিয়ে জিনার অনেক খারাপ লাগে যে সে এন্ড্রুকে ধোকা দিচ্ছে। অন্যদিকে জিরার জেজের উপরে আক্রমণ করার জন্য একটা গুন্ডার ব্যবস্থা করেছিল। এর মধ্যে প্যানি জেজেকে একটা টাই গিফট করে আর নিজে সেটা পরিয়েও দেয়। তখন সেখানে কিমি আসে আর জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে এসব। জেজে তখন বলে তুমি এখানে কেন এসেছো। কিমি তখন বলে এখন লোকেরা তোমাকে সাপোর্ট করা শুরু করেছে, এই জন্য আমি তোমার সাথে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, এটা যদি বাংলাদেশে হইতো তাইলে এই দুইটা শিওর কট খাওয়া যাইতো। তারপরে দুজন ক্যাম্পিং করার জন্য বের হয়ে যায়। জিরাটের ভাড়া করা গুন্ডা জেজের উপরে আক্রমণ করার জন্য একদম তৈরি ছিল। তাকে অর্ডার দেওয়া হয়েছে যে জেজেকে মারতে হবে, কিন্তু এত বেশিও মারতে হবে না যে সে মারাই যায়, মানে এরকম ভাবে মারতে হবে যাতে করে সে হাসপাতালে ভর্তি হয় আর সে ঠিকও হয়ে যায়। তারপরে ওই গুন্ডারা জেজেকে মারার জন্য লাঠি ওঠায়, কিন্তু তখনই জেজে বডিগার্ড তাকে দেখে নেয় আর এইভাবে জেজে এখানে বেঁচে যায়। কিন্তু হঠাৎ করে সেই লাঠি কিমির মাথায় লাগে আর কিমি বেহুশ হয়ে পড়ে যায় আর তার মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। তারপরে তাড়াতাড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এই কথা শুনে নেল নিজেকে দোষারোপ করতে থাকে যে এটা আমি কি করলাম, আমি আমার নিজের মেয়েকেই মারলাম। অন্যদিকে হোটেলে জাহাজের কন্ট্রাক্টের বিডিং এর জন্য নতুন কোম্পানি থেকে অনেক লোক এসেছে। মোজো অ্যানাউন্স করে যে সবাই সবার উদ্ধৃতি ফাইল এই বক্সের উপরে রেখে যান, আমাদের বস ওইগুলো চেক করে দেখে বলবে কাকে কন্ট্রাক্ট দেওয়া যাবে আর কাকে কন্ট্রাক্ট দেওয়া যাবে না। সবাই সবার ফাইল ওই বক্সে রেখে আসে আর লি এই সবকিছু সিসিটিভির মাধ্যমে দেখছিল। তো এখানে জিনাকে দেখতেই তার মাথায় আবারও কিছু হতে লাগে। মুজো সব ফাইলস নিয়ে লিয়ের কাছে আসে আর এদিকে নাথান এন্ড্রুকে বলে আমি তোমার বিডিং অ্যামাউন্ট জানি। এটা বলে নাথান একদম ঠিক অ্যামাউন্টটাই বলে, যেটা শুনে এন্ড্রু শকড হয়ে যায় আর ভাবে সে কিভাবে জানলো। নাথান বলে জিনা আমাকে সবকিছু বলে দিয়েছে, সে আমার জন্যই কাজ করে। ওইদিকে দুইটা ফাইল লিয়ের কাছে ছিল, একটা এন্ড্রুয়ের আর একটা ওই কোম্পানি যার সাথে নাথান পার্টনারশিপে আছে। দুইটা ফাইল প্রায় একই রকমের ছিল, কিন্তু একটা ফাইলে শুধু $20 কম করা হয়েছিল। লি তাকে সিলেক্ট করে আর বলে এনাকে ওনার ঘোষণা করে দাও। আর মোজো ঘোষণা করে দেয় যে এই বিডিংয়ে $20 জন্য এই কন্ট্রাক্ট জিতে গেছে। ডোডো গ্রুপে যখনই এই খবর আসে যে কন্ট্রাক্ট ডোডো গ্রুপ পেয়ে গেছে, তখন তো নাথান অবাক হয়ে যায় যে এটা কি করে হয়ে গেল। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিনা এনজয়ের অ্যামাউন্টের সাথে নাথানকে আরো $40 বেশি বলে দিয়েছিল, যার জন্য নাথান ওই অ্যামাউন্টের মধ্য থেকে $20 অ্যামাউন্ট কমিয়েছিল। অর্থাৎ এনজয়ের বিডিং অ্যামাউন্ট নাথানের বিডিং এর অ্যামাউন্টের থেকে $20 কম ছিল।
যার জন্য এনজিও মানে ডোডো গ্রুপ এই কন্ট্রাক্ট জিতে গেছে। বিডিং এর পর নাথান তো জিনার ওপরে অনেক রেগে যায় যে তুমি আমাকে একবার না বরং দুইবার ধোকা দিয়েছো। কিন্তু জিনা তাকে মুখের উপর উত্তর দিয়ে দেয় যে আমি তোমাকে ধোকা দেইনি, তুমি সবসময় ডোডো গ্রুপকে ধোকা দেওয়ার চেষ্টা করে আসছো। তখন নাথান তাকে হুমকি দেয় যে আমাকে ধোকা দেওয়ার জন্য তোমাকে পস্তাতে হবে। অন্যদিকে লি সিসিটিভি ফুটেজে খুব ভালোভাবেই দেখে যেখানে জিনা আর এনজিও কথা বলছিল। তখন লির কিছু মনে পড়ে, তাই সে জিনার ছবি একটু জুম করতে বলে। তখনই সে জিনার গলায় ওই মালা পরা দেখে। তখন লির মনে হয় সে এই মালা আগে কোথাও দেখেছে, এজন্য সে একটু ভালো করে দেখার চেষ্টা করে। পরের সিনে জিনা, মোজো আর এন্ড্রু লিফটে ছিল। তখন মোজো এন্ড্রুকে বলে আপনারা আমার বসের সাথে দেখা করতে পারবেন না, কারণ তার অচেনা লোকের উপরে খেয়াল করা একদমই পছন্দ নয়। তখন জিনার মনে পড়ে যখন মোজো জে আর কিমির সম্পর্কে কিছু ছবি দেওয়ার কথা বলেছিল, তখন জিনা জিজ্ঞাসা করেছিল কে সে, যে তোমাকে টিভিতে এই ছবিগুলো দেখাতে বলেছে। তখনও মোজো এটাই বলেছিল যে সে যেই হোক না কেন তার অন্যের উপরে খেয়াল রাখা পছন্দ না। জিনা তখন ভাবতে থাকে যে সে অবশ্যই মোজোরই বস হবে যে ওই ছবিগুলো দিয়েছিল। তার মানে হলো মোজোর বস অবশ্যই লির ব্যাপারে জানে। অন্যদিকে লি জিনার ব্যাপারে ভাবতে ভাবতে তার মাথায় ব্যথা শুরু হয়ে যায়। তখনই কেউ দরজা খুলতে যায় আর লি ভয় পেয়ে দরজার দিকে তাকায়, মানে মনে হচ্ছে মেবি জিনা এখানে এসেছে। তো এখানেই এই পার্টটিও শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই গল্পটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাকে কিন্তু অবশ্যই মনে রাখুন।